আর্যকে উদ্ধার করতে গিয়ে এবার আর্যর সাথে বাণীকেও কিডন্যাপ করলো বিক্রমের লোকেরা। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো ও, সেই অনিরুদ্র কথা বলতে থাকে ইন্সপেক্টরের সাথে, আর বলতে লাগলো বিশ্বাস করুন প্লিজ, আপনি আমাদেরকে হেল্প করুন। তখনই ইন্সপেক্টর বলতে লাগলো, অনিরুদ্র বাবু আপনি যে কতটা সৎ মানুষ সেটা আমি জানি। একসময় আপনি আমাকে হেল্প করেছিলেন, তাই আপনার যতটা হেল্পের দরকার সেই হেল্পটা আমরা করব। তখন বলতে লাগলো, এই কমপ্লেনটা কে করেছে শুধু আপনি সেইটুকু বের করে দিতে আমাদেরকে একটু হেল্প করবেন পুলিশ অফিসার। তখন বলতে লাগলো, ঠিক আছে, আমার যথাসাধ্য চেষ্টা করব আপনাদেরকে, আপনার বিরুদ্ধে এই মিথ্যে কমপ্লেনটা কে করেছে। তারপরে ওই পুলিশের সহযোগিতায় যেখানে কমপ্লেনের চার্জশিটগুলি জমা হয় সেখানে বানিয়ার অনুরুদ্রকে নিয়ে যাওয়া হয়। আর বলতে লাগলো, আপনারা প্লিজ তাড়াতাড়ি করে কাজটা সেরে ফেলবেন, বুঝতেই তো পারছেন পরে অনেক বড় সমস্যা হতে পারে, তাই আমি বাহিরে পাহারা দিচ্ছি, আপনারা প্লিজ তাড়াতাড়ি করুন। এদিকে অনিরুদ্র আর বাণী সেখানে গিয়ে সমস্ত ফাইলগুলি চেক করতে থাকে, কিন্তু কোথাও তারা কিচ্ছু খুঁজে পায় না। হঠাৎ করে একটা ফাইল নিচে পড়ে গেলে একটা আওয়াজ হয়, আর আওয়াজ শুনে সেখানে দারোয়ানরা বলতে লাগলো, কিসের আওয়াজ? না, আমাদেরকে একবার গিয়ে সেখানে দেখতে হবে। এই বলে ওরা ওই রুমটাতে চলে আসে। তখন বাণী আর অনিরুদ্র সেখানে লুকিয়ে পড়ে। তারপরে ওই সিকিউরিটি গার্ডরা সব দিক দিয়ে ভালোভাবে দেখে বলতে লাগলো, ইঁদুরের উৎপাত বেড়েছে, এই তো কাগজপত্রের ফাইলগুলিও নিচে পড়ে আছে, নিশ্চয়ই ইঁদুরে এই কাজটা করেছে। এরপরে ওরা যখন সেখান থেকে চলে যায় তখন বাণী আর অনিরুদ্র মিলে সমস্ত তন্ন তন্ন করে খুঁজতে থাকে। এক পর্যায়ে ওরা ওই কমপ্লেনের ফাইলটা খুঁজে পেয়ে যায়, আর সেটা পেয়ে তো নামটা দেখে অবাক হয়ে যায় অনিরুদ্র। অনিরুদ্র তখন বলতে লাগলো, আমি বিশ্বাস করতে পারছি না। বাণী তখন বলতে লাগলো, কার নাম লেখা আছে? বলুন মিস্টার চ্যাটার্জি। তখন অনিরুদ্র বলতে লাগলো, আর্য, আর্যই এই কমপ্লেনটা করেছে। তখন বাণী বলতে লাগলো, আর্যের কমপ্লেনের ভিত্তিতে আজকে রায়বাড়ির সবাই জেলে? না না, আমাদেরকে আর্যকে খুঁজে বের করতে হবে। আর্য কোথায় আছে আগে আমাদেরকে সেটা বের করতে হবে। তারপরে অনিরুদ্র আর বাণী বাড়ি ফিরে আসে, আর এসে নকুল কাকাকে সমস্তটা জানিয়ে দেয়। নকুল কাকা তখন বলতে লাগলো, আমি বিশ্বাস করতে পারছি না, আর্য এই কাজ করতে পারে না, নিশ্চয়ই আর্যকে দিয়ে কেউ করিয়েছে। আমার তো মনে হচ্ছে মৌলি। মৌলি, ছি ছি, আমার লজ্জা করছে। আমার ছেলেটার সাথে আমি ফোনেও যোগাযোগ করতে পারছি না, কোথায় গিয়েছে কি হচ্ছে আমি তো কিছু বুঝতে পারছি না। এইদিকে বানি তখন বলতে লাগলো, নকুল কাকা আপনি এইভাবে চিন্তা করবেন না, দেখবেন আমরা আর্যকে খুঁজে বের করব। তবে আর্যকে আজকে রাতের মধ্যে আমাদেরকে খুঁজে বের করতে হবে, ও কোথায় আছে। এরপরে অনিরুদ্র আর বাণী চলে আসে থানায়, আর সেখানে আসলে ওদেরকে দেখে তখন নয়নতারা দেবী বলতে লাগলো, বাণী ডাকাত রানী, কেউ কোনো কি কিছু করতে পেরেছো? সাথে তখন বলতে লাগলো, বাণী, অনিরুদ্র তোমরা কি কোনো একটা ব্যবস্থা করতে পেরেছো? বাণী তখন বলতে লাগলো, হ্যাঁ একটা ব্যবস্থা তো করতে পেরেছি, এই কমপ্লেনটা কে করেছে তার নামটা জানতে পেরে গেছি। তখন কথা বলতে হ্যাঁ ঈশানী তখন বলে উঠে, কে? কে সে? তখন বাণী বলে উঠে, আর্য, আর্য কমপ্লেনটা করেছে। তখন দাদু বলতে লাগলো, আমি বিশ্বাস করতে পারছি না, যাকে আমরা চাকরি দিয়েছি সেই আমাদের বিরুদ্ধে এত বড় কমপ্লেনটা করলো। বাণী তখন বলতে লাগলো, ঠাম্মি তুমি এসব বিষয়ে কিছু জানো না তো? তখন নয়নতারা দেবী চমকে যায়। বাণী তখন বলতে লাগলো, কারণ তুমি আর মৌলি মিলেই তো আর্যকে ভয় দেখিয়েছিলে। ঈশানী তখন বলতে লাগলো, ছোটো মা, ছোটো মা আপনি? তখন দাদু বলতে লাগলো, নয়ন তুমি? তাড়াতাড়ি করে নয়নতারা দেবী কথা ঘুরিয়ে বলতে লাগলো, এই বাণী ডাকাত রানী কী বলছো, কী বলছো? আমি এসবের কিছু জানি না, আমি কখন ভয় দেখালাম? আমার তো মনে হয় এই কাজটা তোমরাও করতে পারো। তখন ঈশানী বলতে লাগলো, কি? তখন বলতে লাগলো, হ্যাঁ আর্যকে দিয়ে ও কাজটা তো তোমরাও করাতে পারো। তখন ঈশানী বলতে লাগলো, শুনো বাণী, তোমাদেরকে একটা কথা বলছি, তোমরা মিথ্যে মিথ্যে সন্দেহ করা না বন্ধ করবে এবার, আমাদের না আর ভালো লাগছে না। তখন অনিরুদ্র বলতে লাগলো, মাসিমণি তুমি বুঝতে পারছো না, আমরা মিথ্যে মিথ্যে কথা বলছি না, আমরা সত্যিটা বলছি। আর সত্যিটা যতক্ষণ না আমরা বের করতে পারছি ততক্ষণ কিন্তু আমরা এইভাবে প্রশ্ন করেই যাব। তখন ঈশানী বলতে লাগলো, শুনো অনিরুদ্র, আমাদের না আর ভালো লাগছে না, একদম ভালো লাগছে না, প্লিজ তোমরা এসব বন্ধ করো। ও যতক্ষণ না পর্যন্ত তোমরা সত্যিটা জানতে পারবে ততক্ষণ মিথ্যে দোষারোপটা না কারোর উপর করতে যাবে না। আর তখনই সেই মুহূর্তে বাণীর কাছে ফোন করে সে বিদ্যুতের মা, আর বাণী তখন বলতে লাগলো, মাসিমণি তুমি? তখন বলতে লাগলো, তোর মেয়েটাকে না আমি আর রাখতে পারছি না, দেখ তোর মেয়েটা অনেকটা বায়না করছে। বানি তখন বলতে লাগলো, দাও মামামকে দাও। তারপরে তানিয়ার সাথে কথা বলে তানিয়া তখন বলতে লাগলো, সবাই কোথায়? আমার না সবাইকে ছাড়া একদম ভালো লাগছে না। তখনই সাথী আর ঈশানী বলতে লাগলো, এটা তানিয়া না?
বা তানিয়া তখন বলতে লাগলো, "ছোটো মা, দিদুন সবার কথা তো শুনতে পাচ্ছি। আমার সাথে ওদেরকে কথা বলিয়ে দাও না মা।" তখন বানি, "ওদের সাথে কথা বলিয়ে দে।" সাথীরা তখন বলতে লাগলো, "ও মাম্মা তানিয়া, তুমি ভালো থেকো। তুমি একদম দুষ্টামি করো না। আমরা খুব তাড়াতাড়ি বাড়ি চলে আসবো। তুমি একদম চিন্তা করবে না।" এরপরে ফোনটা কেটে দিয়ে বানি আর অনিরুদ্ধ বাড়ি ফিরে আসে। এদিকে সেই বিক্রম বা লোকজন নিয়ে চলে আসে রায়চৌধুরীদের বাড়িতে। আর সেখানে এসে সমস্ত জিনিসপাতিগুলি উলটপালট করতে থাকে, এমনকি ওরা সমস্ত কিছু চেঞ্জ করে দিতে থাকে। বলতে লাগলো, "এ বাড়িটা নাকি বিক্রমের অলি তখন বলতে লাগলো, "প্লিজ, প্লিজ আপনারা এমনটা করবেন না। প্লিজ আপনারা এমনটা করবেন না। আমাদের বাড়িটাও অন্ততপক্ষে আপনি নিয়ে নেবেন না?" বিক্রম কোনো কথাই শুনে না। তখন বানি আর অনিরুদ্ধ সেখানে চলে আসে। আর এসে বলতে লাগলো, "আপনি এটা কি শুরু করে দিয়েছেন? এই বাড়িটা আপনার কখন থেকে হলো? এই বাড়িটা আমাদের।" তখনই এই কথা শুনে বিক্রম বলতে লাগলো, "কে বলেছে এ বাড়িটা আমার হবে?" বানি তখন বলতে লাগলো, "এই রায়বাড়ির মেয়ে হলাম আমি। আমি উত্তরাধিকারী থাকতে এই বাড়ি আপনার কিছুতে হতে পারে না।" তখন বিক্রম রেগে গিয়ে বলতে লাগলো, "আমি কি শুনছি মৌলি? আমি তো জানতাম এতদিন বাড়িটা তোমার। তুমি এই বাড়ির উত্তরাধিকারী এখন?" তখনই মৌলি মিথ্যে কথা বলতে থাকে। বানি তখন বলতে লাগলো, "মৌলি, আমি তোমার মুখোশ না চাইলে এক্ষুনি খুলে দিতে পারি। একদম বাড়াবাড়ি করবে না। মিথ্যে কথা বলা এবার বন্ধ করো।" এরপরে বানি ঘরে গিয়ে যখন মাম্মামকে খাবার খাইয়ে দিতে লাগে, তখনই অন্তরা কান্না করতে, করতে আসে আর বলতে লাগলো, "আর্যকে কোথাও খুঁজে পাচ্ছি না বৌদি। বৌদি তুমি আমার আর্যকে এনে দাও।" আর অন্যদিকে পুলিশ স্টেশন থেকেও খবর আসে যে আর্যর লোকেশন পাওয়া গেছে। আর তখনই বানি আর অনিরুদ্ধ অন্তরাকে বলতে লাগলো, "তুমি মাম্মামের কাছে থাকো, আমরা যাচ্ছি। আমরা গিয়ে আর্যকে নিয়ে আসছি। তুমি কোনো চিন্তা করবে না।" এদিকে ওরা যখন বাড়ি থেকে বেরোয়, তখনই মৌলি লুকিয়ে বিক্রমকে সবটা জানিয়ে দেয়। বিক্রম তখন বলতে লাগলো, "এবার হবে আমাদের নেক্সট দাবার গুটি চালার সময় হয়ে গেছে।" এইদিকে আর্য যেখানে লোকেশন পাওয়া গেছে সেখানে বসে খাবার খাচ্ছিল। তখনই অনিরুদ্ধ আর বানি গিয়ে ওকে চেপে ধরে। আর বানি বলতে লাগলো, "আর্য তুমি এমনটা কেন করলে আজকে? তোমার কমপ্লেইনের ভিত্তিতে রায়বাড়ির সবাই জেলে। তুমি এক্ষুনি আমাদের সাথে চলো, কমপ্লেইনটা তুমি উঠিয়ে নেবে।" আর্য তখন বলতে লাগলো, "না, না বৌদি আমি যাব না। তুমি বুঝতে পারছো না, না হলে আমিই ফেঁসে যাব।" তখন বানি বলতে লাগলো, "আর্য তুমি ফেঁসে যাবে মানে? আমি জীবিত থাকতে তোমার কিচ্ছু হতে দেব না। আমার যতক্ষণ না পর্যন্ত প্রাণ আছে ততক্ষণ তোমার কোনো ক্ষতি হতে আমি দেব না। তুমি আমাদের সাথে চলো।" আর সেই মুহূর্তে বিক্রমের লোকেরা এসে ওদের মুখে এমন এক ধরনের স্প্রে করে যে সবাই আর চোখে দেখতে পায় না। আর তখনই সেই সুযোগ বুঝে আর্য আর বাণীকে সেখান থেকে উঠিয়ে নিয়ে যায়। অনিরুদ্ধ বারবার আটকানোর চেষ্টা করে, কিন্তু অনিরুদ্ধ কিছুতে আটকাতে পারে না। আর্য আর সে বাণীকে উঠিয়ে নিয়ে বিক্রম তার ডেরায় নিয়ে যায়। আর সেখানে নিয়ে গিয়ে তাদের হাত পা বেঁধে ফেলে রেখে, এদিকে অনিরুদ্ধ কী করবে বুঝতে না পেরে ছুটতে, ছুটতে থানায় আসে। আর থানায় এসে কমপ্লেন করে পুলিশকে সমস্তটা খুলে বলে। পুলিশ তখন বলতে লাগলো, অনিরুদ্ধবাবু আপনি একদম চিন্তা করবেন না। আমরা দেখছি ব্যাপারটা। যেখানে থাকুক না কেন আমরা খুঁজে বের করবো।" এদিকে বানি আর কেউ আর্য বলতে লাগলো, "আমি এবার বুঝতে পারছি বৌদি কত বড় চক্রান্ত করেছে। আমাকে, হ্যাঁ, আমি এতদিন আমাকে বাঁচানোর জন্য চেষ্টা করছি। কিন্তু এখন আমি সবাইকে বাঁচানোর কথা ভাববো, আগে তোমাকে। তুমি আমার জন্য এমনটা করেছো।" তারপরেও সেই আর্য আর বানি সেখান থেকে কিভাবে পালাতে পারে তার ব্যবস্থা করতে থাকে। কিন্তু কিছুতেই সেখান থেকে বেরোতে পারে না। বিক্রম ফোনে কেউ একজনকে বলতে লাগলো আর্য আর যেন বানিকে বর্ডারে নিয়ে গিয়ে বিক্রি করে দেয়। যা শুনে ভয় পেয়ে যায় আর্য। বানি তখন বলতে লাগলো, "ভয় পেলে চলবে না। আমাদের এখান থেকে পালাতেই হবে।"